फ्रेंड्स वेलकम टू নোট স্টাডি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমিতা ম্যাম, যেখানে আমি প্রত্যেক দিনকার মতো তোমাদের সাথে আজকে আবারও চলে এসেছি একটা নতুন টপিক ডিসকাশন করতে, যেটা ক্লার্কশিপের তোমাদের সিলেবাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভারতের অর্থনীতি। অর্থাৎ এই যে ভারতের অর্থনীতি একটা অন্যতম সূচক বলা যেতে পারে, যেটা একটা মোট অভ্যন্তরীণ উৎপাদনের সাথে জড়িত, এবং সেখানে ভারতীয় অর্থনীতি বলতে সেখানে একটা সামগ্রিকভাবে একটা দেশের উন্নয়ন বা অগ্রগতি তখনই সম্ভব যখন তার অর্থনীতি যদি মজবুত হয়। ঠিক আছে, একটা ইকোনমিক ডেভেলপমেন্ট যদি কোনো একটা দেশের সেখানে ততটাই শক্ত বা ভিত যদি মজবুত থাকে, তখনই কিন্তু একটা দেশের উন্নয়ন বা অগ্রগতি সম্ভব। তো সেই রকমই আজকে আমি ভারতীয় অর্থনীতির কিছু বৈশিষ্ট্য আলোচনা করব, এবং সেই অর্থনীতির মূল সূচকগুলোকে কেন্দ্র করে অনেক প্রশ্ন আসে তোমাদের যারা ক্লার্কশিপ এক্সাম বলো এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা তোমরা জানো যে সিলেবাসের একটা কিন্তু অন্যতম টপিকই রয়েছে ইন্ডিয়ান ইকোনমিক্যাল প্রবলেমস এর ওপরে। তো বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক সমস্যাগুলো দেখা দেয় বা অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে, সেটা কিন্তু একটা বিভিন্ন প্রভাব ফেলে একটা দেশের উপরে, এবং সেই অর্থনৈতিক সমস্যা বলতে অর্থনীতির বৈশিষ্ট্য ভারতের, এবং সেই অর্থনীতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন উত্তর কি রকম ভাবে আসতে পারে, কি কি প্রশ্ন উত্তর আসতে পারে। তো সেরকমই আজকে আমরা আলোচনা করব। আর গত কয়েকদিনে কিন্তু আমরা দুদিনে আমরা দেখেছি যে আমি কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনস গুলোকে নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তার বিভিন্ন যে সেটআপ ইয়ার হয় আর তার সাথে তার যে কার্যাবলী এবং হেডকোয়ার্টার্স গুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। তো এর মধ্যে যদি কোনো অসুবিধা থেকে থাকে তবে কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো বা সেটা কমেন্টে শেয়ার করতে পারো। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতীয় অর্থনীতি বিষয়ক বিভিন্ন তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো, আর তার সাথে কিন্তু প্রচুর প্রশ্ন উত্তরও থাকবে, যেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ক্লাসটা কিন্তু তোমাদের মন দিয়ে ভালো করে করতে হবে এবং দেখতে হবে, এবং সেখান থেকে অর্থনীতি বিষয় তোমাদের যদি আলাদা কোনো জিনিস জানার থাকে বা তথ্য জানার থাকে অবশ্যই কিন্তু সেটা বলতে পারো, বা এছাড়াও যদি ধরো অন্য কোনো টপিক তোমরা জানতে চাও সেটাও কিন্তু আমাকে শেয়ার করে জানাতে পারো। তো যেখানে আমি শুরু করবার আগে আমি তোমাদের বলে রাখি, আজকে যেহেতু একটা যারা ঈদ মানে যেখানে আমরা একটা পবিত্র দিন, এবং সেই তোমাদেরকে ঈদের আমি শুভেচ্ছা জানাচ্ছি, পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যেখানে কিন্তু তোমরা খুব ভালো করে কাটাও, খুব ভালো করে আনন্দ করে কাটাও, আর তার সাথে নিজের যে স্বপ্নগুলো রয়েছে, নিজের যে লক্ষ্যগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু পূরণ করার জন্য একদম সচেষ্ট হও বা ভালো করে জীবনে এগিয়ে যাও। তো এই রকমই একটা দিনে, যেখানে গুরুত্বপূর্ণ দিনে তোমাদের সাথে আমি আলোচনা করছি, যেটা ইন্ডিয়ান ইকোনমির কিছু টপিক এবং তার সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব। আচ্ছা, এর আগের কয়েকদিনে যে আমি বিভিন্ন টপিকগুলোকে নিয়ে আলোচনা করেছি, সেগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কিন্তু অবশ্যই জানাতে পারো। আর যারা প্রত্যেক দিন এই তোমাদের জন্যই কিন্তু ক্লার্কশিপের এই ক্লাসগুলো দেওয়া হয়, তো সময় মতো কিন্তু ক্লাসে জয়েন হয়ে যাও এবং ইনফরমেশনগুলো কিন্তু নিয়ে নাও। যেখানে আমি বলছি এইবার আমরা শুরু করি, এই যে অর্থনীতি বলছি, অর্থনীতির মেন বেস যেটা ভারতের অর্থনীতি বলতে কি বোঝায়, যেটা অর্থনীতি হচ্ছে ভারতের আমরা যদি দেখি সেটা কিন্তু মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি টাইপ, যেটা একটা পরিকল্পিত অর্থনীতি থেকে মিশ্র মধ্যম আয়ের অর্থনীতিতে পরিণত হয়েছে, বা একটা উন্নয়নশীল সামাজিক বাজার অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে, যেটা কিনা ভারতীয় অর্থনীতির একটা বৈশিষ্ট্য, এবং সেই রকমই একটা কৌশলগত ক্ষেত্রে উল্লেখযোগ্য হিসেবে পাবলিক সেক্টর হিসেবে পরিণত হয়েছে, এবং সেখানে ভারতের অর্থনীতি বেসিক্যালি কিন্তু মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতির অংশ, বিশেষ মিশ্র অর্থনীতির মধ্যে কিন্তু পড়ছে। এবার আমরা যাব ভারতীয় অর্থনীতির কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলোর নিরিখে ভারতের অর্থনীতিকে অন্যান্য উন্নত দেশের অর্থনীতির থেকে আমরা তুলনামূলকভাবে বিচার বিশ্লেষণ করতে পারি বা আলাদা করতে পারি। তো ক্লাসটাকে কিন্তু যারা জয়েন করেছো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, এবং এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার।
এই রকম প্রচুর ইকোনমিক্যালি প্রবলেমস নিয়ে রিলেটেড কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর আসে, মানে প্রশ্ন আসে ক্লার্কশিপ এক্সামের জন্য, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে দেখো, যদি কনফিউশন থাকে জিজ্ঞেস করো, আর ভালো করে এগুলোকে নোট ডাউন করে নাও, ঠিক আছে। যেখানে আমি প্রথম যদি বৈশিষ্ট্য বলি, একদম ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে মাথাপিছু আয় কম। আজকে আমাদের দেশ হচ্ছে উন্নয়নশীল দেশের পর্যায়ে পড়ে, তাই তো, এবং ধীরে ধীরে সেই উন্নয়নশীল দেশের বর্তমান বা সাম্প্রতিক সময় যদি দেখি, সেই উন্নয়নশীল পর্যায় থেকে কিন্তু ভারত ধীরে ধীরে ক্রমবর্ধমান উন্নতিতে পৌঁছচ্ছে। কিন্তু পূর্বের উপস্থিতি যদি আমরা দেখি বা পূর্বের পরিস্থিতি যদি আমরা বিচার বিশ্লেষণ করে থাকি, তাহলে ভারতীয় অর্থনীতির কিছু বৈশিষ্ট্য কিন্তু চোখে পড়ে। যেমনটা কি মাথাপিছু আয় কম, প্রথমই বৈশিষ্ট্য যেটা নিম্ন মাথাপিছু আয়, অর্থাৎ ধরো এক একটা ব্যক্তির যে উন্নত দেশগুলোর তুলনায় ভারতের মাথাপিছু আয় কিন্তু খুবই কম। যেখানে উন্নত দেশগুলোতে যদি দেখি পার ক্যাপিটা ইনকাম সেখানে কিন্তু প্রত্যেকটাই বেশি, সেখানে প্রচুর কাজের দক্ষতা, কর্মদক্ষতা এতটাই বেশি, সেখানে টেকনোলজির প্রভাব বেশি, বিজ্ঞান প্রযুক্তির প্রভাব বেশি। তো সেই জন্যে যেহেতু লাইফস্টাইলও প্রচুর হাই কোয়ালিটি, তো সেখানে কিন্তু মাথাপিছু আয় খুবই বেশি। কিন্তু ভারতের ক্ষেত্রে সেইটা কিন্তু হবে না, ভারতের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি ভারতের ক্ষেত্রে মাথাপিছু আয় কিন্তু বিশালই কম, যেটা একটা অর্থনীতির বৈশিষ্ট্য। তাছাড়াও যদি বলা যায় যে ভারত কিন্তু মোটামুটি কৃষি ভিত্তিক দেশ, অর্থাৎ এই প্রাইমারি অ্যাক্টিভিটিস বা কৃষির ওপর যে অধিক নির্ভরতা বা অধিক যে নির্ভরশীলতা কৃষির ওপরে, বাকি যে সেক্টরগুলো রয়েছে ধরো শিল্প, পরিষেবা, এগুলোর থেকেও পূর্বে কিন্তু এগ্রিকালচারাল বেসড অ্যাক্টিভিটিসের ওপর নির্ভর করত ভারতবর্ষ। ঠিক আছে, তাহলে কৃষিভিত্তিক অর্থনীতি কিন্তু আর একটা মেইন বৈশিষ্ট্য যেটা বলা যায় ভারতীয় অর্থনীতির। এখানে বলি জিডিপি, যেটা জিডিপি বলতে কি বোঝাচ্ছে, যেটা কিন্তু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। দেশের মধ্যে যতটুকু উৎপাদনের ক্ষমতা রয়েছে বা উৎপাদন হয়ে থাকে সেটা জিডিপি, এবং এই জিডিপির প্রায় 14% আসছে কোথা থেকে, কৃষি ক্ষেত্র থেকে। বাকি যদি সম্প্রতি দেখা যায় কৃষি ক্ষেত্রের উপর নির্ভরশীলতাটা কমে গিয়ে সেটা কিন্তু পরিবর্তিত হয়ে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস বা যেটা শিল্পক্ষেত্র, মানে ওটা মেনলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হওয়ার পরে, পরিকল্পনা কালের পরে হয়েছিল, এবং তার সাথে পরিষেবা ভিত্তিক যে টার্সিয়ারি অ্যাক্টিভিটিস, সেই টার্সিয়ারি অ্যাক্টিভিটিসের ওপর নির্ভরতাটা আগের থেকে বেড়েছে, এবং সেখানে কৃষিভিত্তিক অর্থনীতি তো রয়েছে এখনো পর্যন্ত, কিন্তু সেটা প্রভাবটা একটু হলেও কমেছে, যেটা এগ্রিকালচারাল বেসড অ্যাক্টিভিটিস ছিল, বা যদি পার ক্যাপিটা ইনকাম বলা যায়, সেটা কিন্তু সেই পরিস্থিতিটা একটা ভারতীয় অর্থনীতির দুর্বল অবস্থাটাকে সূচিত করে। যদিও বর্তমান বা সম্প্রতি সময় ভারত এই অবস্থাগুলোকে কাটিয়ে উঠতে সচেষ্ট হয়েছে, এবং সেরকম ভাবেই মনে করা হচ্ছে যেটা থার্ড ওয়ার্ল্ডের ইকোনমির একটা জায়গায় কিন্তু তারা পৌঁছবে, এই রকমটাই মনে করা হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, অধিক জনসংখ্যা। আমরা জানি ভারতবর্ষে এমনই একটা দেশ, এটা কিন্তু অধিক জনবহুল দেশ। 2001 থেকে 2011 সালে যদি আদমশুমারি আমরা দেখি, ভারতের জনসংখ্যা সেখানে কিন্তু প্রায় 17.6 বলা যায়, প্রায় 18% কিন্তু বৃদ্ধি পেয়েছে। মানে এই যে অধিক জনসংখ্যা ভিত্তিক দেশ, সেখানে সেই জনসংখ্যার চাহিদা অনুযায়ী কিন্তু যোগান সেরকম ভাবে নেই। তো বাকি যে দেশগুলো রয়েছে বর্তমান ভারত প্রতি বছর অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যা যোগ করছে, এবং সেখানে ভারত সমগ্র বিশ্বের প্রায়
17.5% জনসংখ্যার অধিকারী একটা দেশ বা জনবহুল দেশের মধ্যে পড়ে, অধিক জনবহুল দেশের মধ্যে কিন্তু পড়ছে। এবং তার সাথে সাথে আয়ের বৈষম্য, আয়ের যে বৈষম্য, ধরো প্রত্যেকটা সম্প্রদায়ের শ্রেণীগতভাবে আয়ের কিন্তু একটা পৃথকীকরণ দেখা যায়। সেখানে ক্রেডিট সুইস দ্বারা প্রকাশিত একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে সবচেয়ে ধনী ব্যক্তি ভারতীয়রা 1%, দেশের 53% সম্পদের মালিক, আর যেখানে শীর্ষ 10% অংশ ছিল কিন্তু 76.30% সম্পদের মালিক। অর্থাৎ যেখানে ভারতীয় ধনী সম্প্রদায় অধিকই কম, কিন্তু তারা প্রায় সম্পদের বা আয়ের বেশিরভাগটাই কিন্তু অধিকার করছে বা তারা ভোগ করছে, যারা ধনী সম্প্রদায়। আর যারা কিনা মধ্যবিত্ত সম্প্রদায় বলা যায় বা গরিব সম্প্রদায় বলা যায়, তারা সংখ্যায় অনেকটা বেশি হলেও, মানে 70%-এর ওপরে পপুলেশন, মানে তাদের আধিক্য হলেও তারা কিন্তু মাত্র অনেকটা কম আয়ের, অনেকটা কম অংশ তারা ভোগ করতে সক্ষম, বা আয়ের বা সম্পদের দিক থেকে তাদের কোনো সেরকম ভাবে অধিকার নেই। তো এই ক্ষেত্রে ইনইকুয়ালিটি একটা দেখা যাচ্ছে আয়ের মধ্যে, সেখানে আয়ের সম্পদের বন্টন যেটা হচ্ছে সেটা কিন্তু সমানভাবে হয় না এবং বৈষম্য দেখা দেয়, যেটা কিনা একটা অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বলা যায়। তা আশা করি বুঝতে পারলে। এই যে কয়েকটা পয়েন্ট রয়েছে, আরো মেইন রয়েছে, সেগুলো দেখো, একটু ভালো করে দেখে নাও। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু জানাতে পারো। নেক্সট যেটা বলবো, মূলধন গঠনের একটা অভাব। মূলধন গঠনের অভাবটা কিভাবে বলা যায়, যেখানে বা সংজ্ঞায়িত করব কি করে? আয়ের একটা নিম্ন স্তরের কারণে মূলধন গঠনের হার কম থাকে। যেখানে যতটা মূলধন বিনিয়োগ করা প্রয়োজন, একটা দেশকে উন্নত করবার জন্য যতটা ইনভেস্টমেন্ট করার প্রয়োজন বা মূলধন বিনিয়োগ প্রয়োজন, সেই মূলধনের পরিমাণটা কিন্তু অনেকাংশে কম থাকে এবং সেই মূলধন গঠনের হারও কম থাকে। যদি বলা যায় একটা 1993 থেকে 94 সালের হিসেবে মোট অভ্যন্তরীণ মূলধন গঠন হয়েছিল মাত্র 23.3% হিসেবে, এবং তার পাশাপাশি সেইটা কিন্তু পরবর্তী অংশে বা সাম্প্রতিক কালে সেই মূলধন গঠনের হারটা বৃদ্ধি পেয়েছে এবং 2007-08 সালের সমীক্ষা অনুযায়ী সেই পূর্বে যে মূলধন গঠন হয়েছিল 23.3%, সেটা কিন্তু বৃদ্ধি পেয়ে প্রায় 38.5% বৃদ্ধি পেয়েছে। তো এই যে ধীরে ধীরে একটা ভারতীয় অর্থনীতি কিন্তু উন্নত স্তরে পৌঁছচ্ছে এবং সেটা একটা পূর্বের যে যদি তথ্যের ভিত্তিতে বলা যায় সেটা কিন্তু তোমরা বুঝতেও পারবে। এবং তার সাথে সাথে আরো একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাজারের অসম্পূর্ণতা। একটা অর্থনীতি যদি করতে হয়, একটা সুনির্দিষ্ট বা সুসম্পন্ন উন্নত একটা বাজার ব্যবস্থা দরকার হয়, যেখান থেকে কিন্তু অর্থনীতিটা ভালো করে পরিচালিত হবে, বা তার সাথে যদি বলো শিল্প ব্যবসা বাণিজ্য কানেক্ট রয়েছে, শিল্প ব্যবসা বাণিজ্যটা ধীরে ধীরে সেটাকে একটা সম্প্রসারিত রূপ নিতে পারে, তখনই যখন সেই দেশের বাজার ব্যবস্থাটা যদি সুগঠিত হয় বা সেই বাজার ব্যবস্থাটা অনেকটাই কি না ডেভেলপড থাকে, যদি সম্পূর্ণ থাকে এবং যখন সেই অসম্পূর্ণতা ধারণ করে সেই বাজার, তাহলে কিন্তু গতিশীলতা কমে যায়, সেই দেশের শিল্প ব্যবসা বাণিজ্যের হার ধীরে ধীরে কমে যায় বা অর্থনীতির ওপর সেইটার একটা কুপ্রভাব পড়ে। তো সেরকমটাই যদি বলা যায় ভারতীয় অর্থনীতির একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় ভালো গতিশীলতা নেই বা সেরকম ভাবে কোনো বাজার সম্পূর্ণতা নেই, যেই যার সম্পদের একটা সর্বোত্তম ব্যবহারকে বাধা দেয়। একটা সম্পদ রয়েছে, সেই সম্পদটার তখনই উন্নতভাবে ব্যবহার করা যোগ্য হবে যখন সেটাকে ব্যবহার করা মানে একদম সর্বোত্তম ভাবে ব্যবহার করা যাবে, তখনই কিন্তু সেই সম্পদের থেকে উপযোগিতাটা পাওয়া যায়। এবং এই যে বাজার অসম্পূর্ণ থাকছে, তার ফলে কোনো সম্পদেরই ব্যবহারটাকে সুযোগ্যভাবে করা যাচ্ছে না,
বা ব্যবহারটাকে উপযোগিতাটাকে পাওয়া যাচ্ছে না, এবং সেখানে সম্পদের সর্বোত্তম ব্যবহারকে বাধা দিচ্ছে কে? এই অসম্পূর্ণ বাজারের পরিস্থিতি। আর এই পরিস্থিতিটাই ভারতবর্ষকে আজকে পূর্বের যে অর্থনীতির জন্য দায়ী ছিল সেই অর্থনীতির একটা মূল কারণ হিসেবে বলা যেতে পারে। এবং এই বাজারের অপূর্ণতা প্রতি বছর পণ্যের যে দাম ওঠানামা করে, প্রত্যেকটা প্রোডাক্টের যে দাম ওঠানামা করে, মুদ্রাস্ফীতি বা মুদ্রাহ্রাস, এই যে ব্যাপারগুলো তৈরি হয় সেটা কিন্তু সম্পূর্ণটাই দায়ী তার জন্য। তাহলে এই যে প্রত্যেকটা সম্পদে বা প্রত্যেকটা পণ্যের যদি দামের ওঠানামার জন্য মেন কারণ দায়ী হচ্ছে সম্পদের উপযোগিতা ঠিকমতো হচ্ছে না, এবং যাটার জন্য দায়ী বাজারের অসম্পূর্ণতা। এবং এই অর্থনীতির একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে বা দুর্বল অর্থনীতির একটা দিক হিসেবে তুলে ধরা যেতে পারে ভারতীয় ক্ষেত্রে। তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা আশা করি বুঝতে পারলে, এবং এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব, যেখানে অর্থনীতিকে ঘিরে যে কি কি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের জন্য যেটা ভারতীয় অর্থনীতির প্রথম প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা হয়েছিল সেই পরিকল্পনার সময়কালটা কত ছিল? 1961 থেকে 1966, 1963 থেকে 65, নাকি 62 থেকে 66? কোন সময়টায় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল যেটা ছিল এর মধ্যে কোনটা হবে? 1961 থেকে 66? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যেটা আমি বলছি 1961 থেকে 1966 সাল। এই সময় কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল বা নেওয়া হয়েছিল। এবং এই সময় কে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে প্রথম পরিকল্পনাটা কোথায় এবং কে পেশ করেন, এটাও কিন্তু প্রশ্ন এরকম ভাবে আসতে পারে তোমাদের সাথে, মানে তোমাদের কাছে। তাহলে অসুবিধাটা, তাহলে এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে আরো একটা যেটা প্রশ্ন হতে পারে যে কে কত সালে এই পরিকল্পনার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে পেশ করে। তাহলে উত্তর হবে কিন্তু সেখানে প্রথম যে পরিকল্পনাটা রয়েছে বা প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে সেইটা কিন্তু 1951-এ হয়েছিল। 1951-এ হয়েছিল। নেহেরু, এই জওহরলাল নেহেরু তৎকালীন প্রধানমন্ত্রী, সেইটা পাস করেছিলেন পার্লামেন্টে কিন্তু তিনি প্রথম এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার একদম প্রথম যে পরিকল্পনাটা রচিত হয়েছিল সেইটা কিন্তু পেশ করা হয়েছিল। আচ্ছা, যেখানে এই টোটাল 1961 থেকে 1966 সাল পর্যন্ত আমরা যদি দেখি এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার কি কি উন্নয়ন বা কি কি মূল মন্ত্র ছিল যেটার জন্য এই পরিকল্পনাটাকে গ্রহণ করা হয়েছিল। আচ্ছা, মূলত কিন্তু শিল্পের উন্নয়ন বলা যেতে পারে। প্রথমত শিল্পের উন্নয়ন ঘটানোর জন্য, তারপর কৃষিজ উন্নয়ন ঘটানোর জন্য, শিল্পের উন্নয়ন, কৃষির উন্নয়ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেন গ্রহণ করা হয়েছিল যদি বলা হয়ে থাকে, তাহলে কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, তার পাশাপাশি জনগণকে সাশ্রয়ী স্বাস্থ্য সেবা, অর্থাৎ সাশ্রয়ী স্বাস্থ্য সেবা, এবং তার সাথে
সাথে শিক্ষা প্রদান, স্বল্প খরচে কিন্তু শিক্ষা প্রদান যাতে করা যায়, তার সাথে জনস্বাস্থ্যকর কাজ, সাশ্রয় জনস্বাস্থ্যকর সেবা প্রদান, শিক্ষার উন্নয়ন, শিল্পের উন্নয়ন এবং কৃষিজ উন্নয়নের জন্য এই মূল মন্ত্র ছিল, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার। ঠিক আছে, সরি। নেক্সট প্রশ্ন তোমাদের কাছে, কত সালে রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়ে থাকে? 1947, 1948 নাকি 1949-এ? কত সালে রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়? দেখো, রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়ে থাকে হচ্ছে সঠিক উত্তর এখানে 1949 হবে, যেই সময়ে রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়ে থাকে। ব্যাংক ব্যবস্থার শীর্ষে রয়েছে এই রিজার্ভ ব্যাংক, যেখানে ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করছে রিজার্ভ ব্যাংক, এবং এটা মূলত কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে পড়ে, অর্থাৎ ভারত সরকার অর্থ মন্ত্রকের অধীনে এই ব্যাংক, যেটা রিজার্ভ ব্যাংক ব্যবস্থা করছে। আচ্ছা, এটা জাতীয়করণ তাহলে করা হয় হচ্ছে 1949-এ। আর যদি এখান থেকে প্রশ্ন আছে রিজার্ভ ব্যাংক কবে কার্যক্রম করা বা কার্যক্রম কবে শুরু হয়, তাহলে সেটা কিন্তু আলাদা সময়। যেই সময়টায় রিজার্ভ ব্যাংকের কার্যক্রম শুরু হয় সেটা হচ্ছে 1935-এ কার্যক্রম শুরু হচ্ছে, জাতীয়করণ করা হয়েছে 1949-এ। পরবর্তী প্রশ্ন, ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয়? 1951, 1949 নাকি 1952? ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট এর কাজ কি? এর কাজ হচ্ছে, যেটা আমরা পরে আসছি মেন, এবং এই আইনটা কেন প্রণীত হয় সেটা আমরা পরে বলছি। তার আগে ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট যেটা কোন সালে রূপান্তরিত বা প্রণীত হচ্ছে? 51, 1949-এ না 1952-তে? ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট যেটা কোন সালে প্রবর্তিত হয় বা প্রণীত হয়? 1951, 1949 নাকি 1952? সঠিক উত্তর হবে হচ্ছে দেখো 1949, যেই সালটায়, অপশন বি। এবং এই ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে যেখানে সমস্ত ব্যাংকিং সংস্থাকে নিয়ে এটা গঠিত হয়েছে। যেটা ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট বলা হচ্ছে সেটা কিন্তু সমস্ত ব্যাংকিং সংস্থাকে নিয়ে, এবং এর আইনটা করা হয়েছে সমস্ত ব্যাংকিং সংস্থাকে যাতে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, সমস্ত ব্যাংকিং সংস্থাকে নিয়ন্ত্রণ করবার উদ্দেশ্যে কিন্তু এই ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্টটা প্রণীত হয়েছে। যেখানে প্রাথমিকভাবে যদি বলা যায় এই ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট প্রথমে ব্যাংকগুলির ওপরই প্রযোজ্য ছিল, কেবলমাত্র ব্যাংকিং সংস্থার ওপরে প্রযোজ্য ছিল, কিন্তু পরবর্তীকালে 1965 সাল প্রথমে যখন এটা প্রণীত হয় শুধুমাত্র টোটাল ব্যাংকিং সংস্থাগুলোর ওপরে নির্ধারিত ছিল, কিন্তু 1965 সালের পরবর্তী সময় থেকে সেইটা সমবায় বিভিন্ন ব্যাংকগুলোর জন্য প্রযোজ্য রয়েছিল। সমবায় বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকের বিভিন্ন সংস্থা নিয়ন্ত্রণের জন্য এই রেগুলেটিং অ্যাক্টটা প্রণীত হয়েছিল। তাহলে টোটাল প্রত্যেকটা ব্যাংকিং সংস্থা এবং বিভিন্ন সমবায় ব্যাংকিং সংস্থাগুলো
এর উপরে ডিপেন্ড ছিল বা এগুলোর উপরে প্রযোজ্য ছিল যে ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন কবে চালু করা হয়? 1973, 1970 নাকি 1974-এ? বিদেশি মুদ্রা আইন, মুদ্রা নিয়ন্ত্রণ আইন কবে চালু করা হয়? বৈদেশিক মুদ্রা আমরা যেটা জানি সেটা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একটা নির্দিষ্ট একক বলা যেতে পারে, বা বৈদেশিক বাণিজ্যের মধ্য দিয়ে এই বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এবং যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন সেটা কবে চালু করা হচ্ছে? 1973, 70 নাকি 1974-এ? সঠিক উত্তর কিন্তু হবে 1973 সাল অপশনে, যেই সময় কিন্তু বৈদেশিক মুদ্রা আইন নিয়ন্ত্রণ আইন চালু করা হয়। এবং যেটা কি কারণে চালু করা হয় দেখো, যা নির্দিষ্ট ধরনের অর্থ প্রদান, যা নির্দিষ্ট ধরনের অর্থ প্রদান বা এর কাজগুলো কি কি, এই আইনের মেইনলি যদি কার্যাবলী বলা যায় সেটা কি কি, নির্দিষ্ট ধরনের অর্থ প্রদান, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। নেক্সট হচ্ছে বৈদেশিক মুদ্রা সিকিউরিটিজের লেনদেন বা বৈদেশিক মুদ্রা নিরাপত্তার একটা লেনদেন করা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার উপর পরোক্ষ প্রভাব এবং বৈদেশিক মুদ্রার রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে এই সংসদীয় আইনের মাধ্যমে। এই যে সংসদীয় আইনটা রয়েছে অর্থাৎ বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, সেটার মধ্যে দিয়ে বৈদেশিক মুদ্রা রক্ষণাবেক্ষণ এবং বৈদেশিক বিভিন্ন বাণিজ্যের প্রসার ঘটানো, ইত্যাদি করা হয়ে থাকে কিন্তু এই বিভিন্ন যে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন রয়েছে সেই বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মধ্যে দিয়ে। বিষয়গুলো বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কবে থেকে সম্পত্তি কর তুলে দেওয়া হয়েছে? সম্পত্তি করটা কি অ্যাকচুয়ালি সেটা আমি পরে বলছি। এইবারে যেটা হবে মানে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে কবে থেকে সম্পত্তি কর যে ব্যাপারটা ছিল সেই ট্যাক্সটা কবে থেকে তুলে দেওয়া হয়েছে? 1985, 1980 নাকি 1982? কবে থেকে সম্পত্তি কর তুলে দেওয়া হয়েছে? দেখো সঠিক উত্তর কিন্তু 1985 হবে বা 1985 সাল। এই 1985 সাল থেকে কিন্তু সম্পত্তি কর তুলে দেওয়া হয়েছে। এবারে সম্পত্তি কর বলতে কি বোঝায়? যা একজন জমির মালিক বা একজন সম্পত্তির মালিককে বার্ষিক অর্থ যেটা কিনা একটা স্থানীয় সরকার বা এলাকার পৌর কর্পোরেশনকে দিতে হবে। তো একজন মালিক যিনি সম্পত্তি বা ব্যক্তি বা জমি বলা যেতে পারে, যার বার্ষিক অর্থটা সে তার এলাকার স্থানীয় পৌর বার্ষিক অর্থ বা আয়ের কিছু অংশ যেটা কিনা পৌরসভাকে বা স্থানীয় সরকার বা পৌর কর্পোরেশনকে দিতে হয়, সেই যে অর্থ বা সেই যে কর সেটাকে বলা হচ্ছে সম্পত্তি কর। এবার যেই সম্পত্তি করটা 1985 এর পর থেকে কিন্তু তুলে দেওয়া হয়েছে, মানে ওই সালটা থেকে তুলে দেওয়া হয়েছে।
সেই বার্ষিক আয়ের কিছুটা অংশ কর্পোরেশনকে দিতে হতো বা একটা স্থানীয় সরকারকে সেই ট্যাক্স হিসেবে দিতে হতো। এবং এই সম্পত্তির মধ্যে কি ছিল, হতে পারে সেটা সমস্ত স্থাবর সম্পত্তি হতে পারে, আয়ের অংশ হতে পারে স্থাবর, বাস্তবে যে স্থাবর সম্পত্তি, বাড়িঘর হতে পারে, বা সেটা অফিস বিল্ডিংও হতে পারে, বাড়িঘর হতে পারে, গাড়ি হতে পারে, বা সেটা একটা স্থাবর সম্পত্তিও হতে পারে। তোর কিছু অংশ ট্যাক্স দেয়া হতো। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দেশ থেকে পণ্য বেশিরভাগটা ভারত আমদানি করে বা কোন দেশ থেকে হয়? চীন, জাপান না রাশিয়া? এর মধ্যে থেকে কোন দেশের থেকে ভারত পণ্য আমদানি করছে? আমদানি রপ্তানি যেটা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা জানি, এবং সেই আমদানি অংশটা মানে আমদানি বলতে কি বোঝায় না অন্য কোনো দেশের পণ্য যখন নিজেদের দেশে নিয়ে আসা হয় সেই ব্যাপারটাকে বলা হয়ে থাকে আমদানি। আর রপ্তানি হচ্ছে কি নিজের দেশের পণ্য, উৎপাদিত পণ্য সেটা যখন বাইরের দেশে পাঠানো হয়ে থাকে। অর্থাৎ এই বাণিজ্যের একটা অঙ্গ যেটা আমদানি বা রপ্তানি, সেটার মধ্য দিয়ে কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্য বা আন্তর্জাতিক বাণিজ্য দুটোই কিন্তু প্রসারিত হয়। সেহেতু এইখান থেকে প্রশ্ন হতে পারে যে কোন দেশ থেকে সব থেকে বেশি ভারত পণ্য আমদানি করে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু চীন। ভারত কিন্তু বিভিন্ন দেশ থেকে প্রত্যেকটা বিভিন্ন আলাদা পণ্য আমদানি করে থাকে। যেমন সব থেকে বেশি যদি বলা যায় এর মধ্যে চীন থেকে সম্প্রতি বেশি পণ্য আমদানি করছে। তো এরকমই মালয়েশিয়া থেকেও বিভিন্নভাবে ভারত আমদানি করে। যেমন মালয়েশিয়া থেকে কি আমদানি করে? রবার, ইলেকট্রনিক্স পণ্য, তারপর রাসায়নিক বিভিন্ন পদার্থ, এগুলো কিন্তু মালয়েশিয়া থেকে আমদানি করে। আবার রাশিয়া থেকে আমদানি করে বিভিন্ন ধরনের ডাল, বীজ, গম ইত্যাদি পণ্য। তারপর যদি বলা যায় যে জাপান থেকে গাড়ি বা ইস্পাতের কাঁচামাল, এইগুলো কিন্তু বিভিন্ন বিদেশ থেকে ভারতবর্ষ আমদানি করছে। দেখো বোঝা গেল কোনো বিষয়টা, যেখানে তার মানে ভারতবর্ষ কিন্তু বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে তার পণ্য আমদানি করে থাকে, এবং রিসেন্টলি চীন থেকে, চায়না থেকে কিন্তু মানে সব থেকে বেশি ভারত আমদানি হয়। ভারতের যে পণ্য কিন্তু আমদানি হয়, অর্থাৎ মালয়েশিয়া, রাশিয়া, জাপান, তার সাথে সাথে চীনও কিন্তু রয়েছে যেখান থেকে আমদানি করছে ভারতবর্ষ। নেক্সট যদি বলা যায় ভারত কোন দেশ থেকে সব থেকে বেশি সোনা আমদানি করে? কোন দেশ থেকে? এর মধ্যে সুইজারল্যান্ড, ফ্রান্স না সৌদি আরব? এর মধ্যে কোন দেশ থেকে সব থেকে বেশি সোনা আমদানি করছে? সুইজারল্যান্ড, ফ্রান্স না সৌদি আরব? এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সুইজারল্যান্ড, যে দেশটা একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত, এবং সেই দেশ থেকেই কিন্তু ভারতবর্ষ সব থেকে বেশি সোনা আমদানি করে। এই সুইজারল্যান্ডের অবস্থান যদি আমরা বলি
তাহলে এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু পশ্চিম মধ্য ইউরোপে একটা স্থলবেষ্টিত দেশ। লোকেশন হচ্ছে পশ্চিম মধ্য ইউরোপের একটা স্থলবেষ্টিত দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বোঝা গেল? এবং এর সাথে সাথে বলা যায় সুইজারল্যান্ডের ভৌগোলিকভাবে কিন্তু এইটার চারপাশে সুইস মালভূমি, আল্পস ও জুরার মধ্যে বিভক্ত। সুইস মালভূমি ও আল্পস ও জুরার মধ্যে বিভক্ত, অর্থাৎ যদি এর চারপাশের অবস্থান যদি বলা যায়, একদিকে রয়েছে সুইস মালভূমি, আল্পস, এবং বেশিরভাগ মানুষ যদি বলা যায় তাহলে কিন্তু মালভূমি অঞ্চলেই বেসিক্যালি বসবাস করে থাকে। সুইজারল্যান্ডের প্রায় 9 মিলিয়ন পপুলেশন বা 9 মিলিয়ন জনসংখ্যা, এই মালভূমি কেন্দ্রীভূত অঞ্চলে জনসংখ্যা বসবাস দেখা যায়। আর এই সুইজারল্যান্ডেরই 3টে শহর বা অর্থনৈতিক কেন্দ্র রয়েছে, যেগুলো জুরিক বলা যেতে পারে, তার সাথে ব্রাসেলস, ও আরেকটা তোমরা কিন্তু দেখতে পাবে বিভিন্ন অর্গানাইজেশনস গুলো যেগুলো আমরা আগের দিন পড়লাম, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, সেগুলোর হেডকোয়ার্টার্স অর্থাৎ সুইজারল্যান্ডের জেনিভা শহর। এই যে জুরিক, ব্রাসেলস আর জেনিভা, এই 3টে কিন্তু মেন সুইজারল্যান্ডের অর্থনৈতিক কেন্দ্র তথা 3টে উন্নত শহর বলা যেতে পারে। সুইজারল্যান্ডের 3টেই অর্থনৈতিক শহর এবং অর্থনৈতিক কেন্দ্র, বৃহত্তম শহর হিসেবে পরিচিত, এবং তার সাথে সাথে এইটা একটা স্থলবেষ্টিত দেশ যেটা পশ্চিম মধ্য ইউরোপে অবস্থান করছে, এবং যেখান থেকে কিন্তু সব থেকে বেশি সোনা আমদানি করে কে? ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন যাব, কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে? ডেট্রয়েট বলা হয়ে থাকে এর মধ্যে কোন শহরকে? মুম্বাই, দিল্লি না চেন্নাই? এর মধ্যে কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়ে থাকে? মুম্বাই, দিল্লি না চেন্নাই? মুম্বাই হবে না, দিল্লি হবে না, হবে কোনটা? সঠিক উত্তর কিন্তু অপশন চেন্নাই, যেটা একটা চতুর্থ বৃহত্তম মহানগরের মধ্যে পড়ছে। এটি কিন্তু চেন্নাই, যেটা চতুর্থ বৃহত্তম মহানগরের মধ্যে পড়ছে, এবং এই চেন্নাই যে শহর সেটাকে কিন্তু ভারতে ডেট্রয়েট বলা হয়ে থাকে। কেন বলা হয় পরে বলছি, তার আগে বলি চেন্নাই শহরের অবস্থান। এটা মেনলি বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত। যদি লোকেশন বলা যায়, এটা কিন্তু বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে অবস্থিত। তো বোঝা গেল অবস্থানটা। এরপর আসি, এই যে চেন্নাই দেখতে পাচ্ছ তোমরা, সেটা কিন্তু শিল্প, বাণিজ্য, সাংস্কৃতিক উভয় দিক থেকে এবং কালচারালি হেরিটেজের মধ্যে ঐতিহ্যগতভাবে বিখ্যাত। চেন্নাই শহরটা শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে নয়, বাণিজ্য, সাংস্কৃতিক, শিল্প 3টের দিক থেকেই কিন্তু উন্নত একটা চতুর্থ বৃহত্তম শহর বলা যায়। তার সাথে সাথে যদি বলা যায় মোটর গাড়ি নির্মাণ শিল্পের একটা এককেন্দ্রীভবন ঘটেছে কিন্তু এই চেন্নাইয়ে, যেখানে ভারতের মোটর গাড়ি শিল্পের রাজধানী, যাই জন্য বলা হয়ে থাকে এই শহরকে, কারণ ডেট্রয়েট বলা হয়ে থাকে এই কারণে, কারণ ভারতে মোটর গাড়ি শিল্পের রাজধানী বা মোটর গাড়ির রাজধানী বলা হয়ে থাকে কোন শহরকে? মোটর গাড়ি নির্মাণের জন্য যেখানে কেন্দ্রীভবন ঘটেছে চেন্নাইয়ের মতো জায়গায়,
মোটর গাড়ি নির্মাণ শিল্পের এককেন্দ্রিকতা ঘটেছে এবং তার সাথে ভারতের মোটর গাড়ির রাজধানী শহর কিন্তু বলা হচ্ছে এই চেন্নাই শহরকে বা ডেট্রয়েট, যার জন্য বলা হয়ে থাকে। মোটর গাড়ি শিল্পের রাজধানী তাহলে কোন শহরকে বলা হয়, এটাও কিন্তু প্রশ্ন হতে পারে। তাহলে কিন্তু ঘুরিয়ে সেরকম ভাবে প্রস্তুতি নাও। তাহলে সামনে বলবে কি, সেটা হচ্ছে চেন্নাই, যেটা চতুর্থ বৃহত্তম মহানগর হিসেবে পরিচিত। আর যেই শহরটা শিল্প বাণিজ্য সংস্কৃত ঐতিহ্য সব দিক থেকেই কিন্তু উন্নত। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম স্মার্ট সিটি এর মধ্যে কোনটা? স্মার্ট সিটি কোন শহরটাকে বলা হয়ে থাকে এর মধ্যে? দিল্লি, মুম্বাই না হায়দ্রাবাদ? স্মার্ট সিটি, ভারতের প্রথম স্মার্ট সিটি স্কিমটা কোথায় গড়ে উঠেছে বা স্মার্ট সিটি কোন শহরটাকে বলা হয়ে থাকে এর মধ্যে? আর দিল্লি, মুম্বাই না হায়দ্রাবাদ? দেখো, ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ যে দিল্লি মহানগরটা, সেটাকে কিন্তু স্মার্ট সিটি বলা হয়ে থাকে, অর্থাৎ মুম্বাই বা হায়দ্রাবাদ হবে না, হবে কিন্তু সঠিক উত্তর অপশন এ, দিল্লি। এই দিল্লি শহরটাকে যেটাকে বলা হয়ে থাকে কিন্তু স্মার্ট সিটি। কেন বলা হচ্ছে সেটা আমরা বলছি পরবর্তী পদক্ষেপে। তাহলে এর মধ্যে কোন শহরটাকে জানতে পারলে? দিল্লি শহরটাকে স্মার্ট সিটি স্কিমের মধ্যে ধরা হয়েছে বা স্মার্ট সিটি হিসেবে ধরা হয়েছে, যেখানে 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মার্ট সিটির মিশনটা শুরু করেন, যেটা কিন্তু দিল্লিতে শুরু করা হয়। কবে শুরু করা হয়? তাহলে 2015-তে স্মার্ট সিটি মিশন চালু করা হয়ে থাকে। কোথায়? না দিল্লিতে। কে করেন? নরেন্দ্র মোদী। কবে করেন? 2015-তে। তো এরকম কিন্তু ঘুরেও প্রশ্ন আসতে পারে যে স্মার্ট সিটি মিশনটা কোন শহরে করা হয়েছে, বা এরকম ভাবেও আসতে পারে কবে করা হয়েছে মিশনটা, কে করেছেন। তো এই যে স্মার্ট সিটি মিশনটা শুরু হয়েছে, যার লক্ষ্যটা কি বা যার উদ্দেশ্যটা কি, এই মিশনটার উদ্দেশ্য কি, কি কারণে মিশনটা করা হয়েছে স্মার্ট সিটি মিশন, যার সামগ্রিকভাবে উন্নয়ন করা, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন যদি বলা যায়, অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, শিল্পের উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন করা, সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, তথ্য প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন করা, এবং সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন, তার সাথে মহিলা জাতি বা নারী জাতির একটা সামগ্রিক উন্নয়ন, এবং 24 ঘন্টা বা 24x7 যে বিদ্যুৎ আর তার সাথে জল সরবরাহ ব্যবস্থাকে আরো সম্প্রসারিত করা, বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যবস্থাকে সম্প্রসারিত করা। তার মানে বুঝতে পারছো, এই যে স্মার্ট সিটি মিশনটা করা হয়েছে, যেটা 2015-তে করেছেন নরেন্দ্র মোদী, এর কিন্তু কতগুলো অবজেক্টিভস রয়েছে, যেটা একটা সামগ্রিকভাবে অর্থনীতির উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন, নারী জাতির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, তথ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তার সাথে 24 ঘন্টা সব সময় যাতে বৈদ্যুতিক শক্তি বা জল সরবরাহের একটা ব্যবস্থা বা ব্যবস্থাপনা থাকে, সেই দিকে একটা লক্ষ্য রাখা, যার জন্য কিন্তু এই স্মার্ট সিটি মিশনটা কমপ্লিট করা হয়েছে দিল্লিতে 2015 সালে।
আচ্ছা, তোমাদের নেক্সট প্রশ্নটা কন্টিনিউ করবার আগে আমি একটা বলে দিই কথা, যেটা তোমরা জানো নিশ্চয়ই যে আর দুদিন পরেই তোমাদের হচ্ছে শুভ নববর্ষ, যেখানে নতুন বছরের একটা আগমন ঘটছে, বাঙালিদের কাছে খুবই একটা আনন্দের মুহূর্ত। তো সেই জন্য তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমাদের নোট স্টাডির তরফ থেকে কিন্তু একটা দারুণ সুযোগ করে দিয়েছে, যেখানে তোমরা বিভিন্ন কোর্স, ধরো একটা কোর্স তোমরা আজকে শুধু ক্লার্কশিপের জন্য রেডি হচ্ছ, তো তোমরা যারা এর মধ্যে ভাবছো যে অনেকগুলো এক্সামের প্রিপারেশন আমরা নেব, একসাথে অনেকগুলো পরপর এক্সামে বসবো, তো একসাথে সবকটা কোর্স কিভাবে করা যায় এবং সেটাও আবার অনেকটা কম ব্যয়, তো সেক্ষেত্রে একটা বলা যেতে পারে তোমরা কিন্তু শুধুমাত্র এই শুভ নববর্ষের জন্যই কিন্তু আমাদের জন্য 80% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে, সেখানে মাত্র 1200 টাকাতেই কিন্তু তোমরা অল টোটাল প্রত্যেকটা, ধরো বিভিন্ন ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস, ওর মধ্যে আইসিডিএস, রেল, পুলিশের বিভিন্ন এক্সামের তোমরা একটা পাওয়ার প্যাক কম্বাইন্ড কোর্স পেয়ে যাচ্ছ। তো যারা তোমরা এই কোর্সে অ্যাপ্লাই করতে চাও, অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে, তোমরা যেটা শো করছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কিন্তু অবশ্যই MOU23 কোডটাকে ইউজ করবে, এবং এই কোডটা ইউজ করে কিন্তু তোমরা অতি সহজেই এই যে কোর্সের যে অফারটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা যারা নিজেদেরকে আরো ভালোভাবে তৈরি করতে চাও, তার আগেও বলে কি এই কোর্সে তোমরা সুবিধাটা কি পাচ্ছ না, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল যেমন পাবে, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস রয়েছে, তার সাথে সাথে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি রয়েছে, মক টেস্টের সুবিধা রয়েছে। তো এতগুলো সুবিধা কিন্তু তোমরা এক জায়গাতেই করতে পারছো, এবং প্রত্যেকটা ক্লাস সহ নোট, স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাচ্ছ যেখানে একটা জায়গাতেই, এবং এই পেমেন্ট আমাদের শুধু একবারই দিতে হবে, আর কোনো সময় নয়। তো এই যে সুযোগটাকে কিন্তু তোমরা যারা নিতে চাও, অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, বা কোনো যদি দরকার থাকে, যে কোনো দরকারের জন্য কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুরু হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা মেসেজ করতে পারো অথবা কলও করতে পারো, যোগাযোগ করতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের যে কোনো রকমের সুবিধার জন্য অবশ্যই কিন্তু আমাদের নোট স্টাডি তোমাদের সবসময় পাশে রয়েছে। ঠিক আছে, তো বিষয়গুলো আমি আজকে যেটা কন্টিনিউ করছি তোমাদের সাথে, যে অর্থনীতির বিভিন্ন প্রশ্ন উত্তর, সেগুলো এত পর্যন্ত যেখানে পড়ালাম, আশা করি তোমাদের কোনো অসুবিধে হয়নি বা হচ্ছে না। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু জানাতে পারো, বা পরবর্তী ক্লাসে নিজেদের কোনো টপিক নিয়ে যদি সমস্যা থাকে সেটাও কিন্তু জানাতে পারো। আচ্ছা, তোমাদের তাহলে পরবর্তী প্রশ্নটা তোমাদের বলে রাখি, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য এর মধ্যে কোনটা? গোয়া, সিকিম না মণিপুর? সর্বাধিক জনবিরল রাজ্য, এই অপশনগুলোর মধ্যে যে স্টেটগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কোনটা? ভারতের মধ্যে সর্বাধিক যদি জনবিরল রাজ্য বলা হয়, অর্থাৎ ভারত আমরা জানি যেখানে জনবহুল দেশ, এবং সেক্ষেত্রে প্রচুর রাজ্য রয়েছে, এবং সেই রাজ্যগুলোতে কোথাও হয়তো জনবহুল, আবার কোথাও হয়তো সবচেয়ে জনবিরল রাজ্য। যদি এখান থেকে বলা যায় সবচেয়ে জনবিরল রাজ্য, কিন্তু অপশন বি সিকিম হবে। ঠিক আছে, আর সব থেকে জনবহুল রাজ্য যদি তোমাদের বলা হয়ে থাকে তাহলে কিন্তু বলবে উত্তরপ্রদেশ। সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে কোনটা না উত্তরপ্রদেশ, আর সবচেয়ে জনবহুল রাজ্য সিকিম। পরবর্তী প্রশ্ন আমাদের জন্য, ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কে চালু করেন বা কোন রাজবংশ? কুষাণ, গুপ্ত বংশ নাকি পাল বংশ? প্রথম স্বর্ণ মুদ্রা। ভারতের প্রথম স্বর্ণ মুদ্রা কোন রাজবংশ চালু করে থাকেন? কুষাণ রাজবংশ বা কনিষ্ক যেই সময়কাল, গুপ্ত বা চন্দ্রগুপ্তের সময়কাল, পাল অথবা সেই পাল বংশের যে রাজা ধর্মপাল সেই সময়কাল, কোন বংশের রাজার রাজত্বকালে বা অংশ প্রথম
স্বর্ণ মুদ্রা চালু করে থাকেন? কুষাণ রাজবংশ, যেটা সঠিক উত্তর কিন্তু হবে কুষাণ রাজবংশ। যেটা কুষাণ রাজবংশ কুষাণ রাজবংশের সর্বশেষ সম্রাট হচ্ছে কনিষ্ক, এবং এই কুষাণ রাজবংশের সময়কালে কিন্তু প্রথম স্বর্ণ মুদ্রা চালু হয়ে থাকে, এবং এটি প্রথম খ্রিস্টীয় শতাব্দীর মধ্যে যদি বলা যায় এশিয়ার ব্যাকট্রিয়া ও স্কাইথিয়া সাম্রাজ্য মিলে এর বিস্তার ছিল। মানে কুষাণ বংশ বা সাম্রাজ্যের বিস্তার যদি বলা যায় তাহলে ব্যাকট্রিয়া থেকে স্কাইথিয়া সাম্রাজ্য পর্যন্ত। ঠিক আছে, আপ টু ব্যাকট্রিয়া থেকে স্কাইথিয়া সাম্রাজ্য পর্যন্ত কুষাণ রাজবংশের সাম্রাজ্যের বিস্তার ঘটে। এবং তার সাথে বর্তমানে কোন কোন অঞ্চল বা কোন কোন রাজ্যটি বিস্তৃত ছিল, যেখানে পাঞ্জাব সিন্ধু অঞ্চল থেকে পাঞ্জাবের যে এই যে সাম্রাজ্যের বিস্তার কোথা থেকে কোথায় পর্যন্ত ছিল, পাঞ্জাবের সিন্ধু অঞ্চল থেকে আপ টু বেনারস পর্যন্ত কিন্তু এই সাম্রাজ্যের বিস্তৃতি ছিল কুষাণ সাম্রাজ্যের, এবং যেই সময় কিন্তু একটা স্বর্ণ মুদ্রা চালু হয়েছিল। নেক্সট, ভারতের এর মধ্যে কোন বন্দরটা শুল্ক মুক্ত? ভারতের এর মধ্যে কোন বন্দরটা শুল্ক মুক্ত বন্দর হিসেবে পরিচিত? যেই বন্দরটার মধ্যে কোনো কিন্তু ট্যাক্স বিহীন বা শুল্ক মুক্ত হিসেবে পরিচিত হয়ে থাকে বা পোর্টটা, এর মধ্যে কোন বন্দরটাকে বলা যেতে পারে? তাহলে কিন্তু সঠিক উত্তর গুজরাটের কান্দলা বন্দর বলা যেতে পারে। এই যে কান্দলা বন্দর যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গুজরাটে অবস্থিত। এই যেই বন্দরটা কিন্তু একটা শুল্ক মুক্ত বন্দর হিসেবে পরিচিত। নেক্সট যে প্রশ্নটা, ভারত কোন দেশে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে? অর্থাৎ রপ্তানি বলতে আমি এর আগেও বুঝলাম যে ভারতের বেশিরভাগ যে উৎপাদিত যে পণ্যগুলো উৎপাদিত হচ্ছে সেই পণ্যগুলো যখন বিভিন্ন দেশে বা অন্য কোনো দেশে পাঠানো হয়, বাণিজ্য করা হয়ে থাকে বাণিজ্যের জন্য, সেই ব্যাপারটাকে বলা হয়ে থাকে রপ্তানি। তো এর মধ্যে কোন দেশে, রাশিয়া, আমেরিকা না ফ্রান্স, এর মধ্যে কোন দেশে সব থেকে বেশি রপ্তানি করে ভারতবর্ষ? তোমরা যদি এর মধ্যে দেখো তাহলে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সবকটাই কিন্তু উন্নত দেশের পর্যায়ে পড়ছে, এবং যেই উন্নত দেশগুলোতে ভারত এর মধ্যে সব থেকে বেশি তার উৎপাদিত পণ্য বাইরের দেশে রপ্তানি করে থাকে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর যেটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ, যেটা পশ্চিমের একটা পাশ্চাত্যের উন্নত দেশ যেটা বলা হয়ে থাকে, এবং এই উন্নত দেশে ভারতবর্ষ কিন্তু বিভিন্নভাবে তার পণ্য রপ্তানি করে থাকে এই আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত ভারতের অর্থনীতি সম্পর্কে তোমাদের সাথে আমি যেটুকু পর্যন্ত তোমাদের বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো নিয়ে কি কোনো রকম কোনো মানে বোঝার অসুবিধা রয়েছে বা কনফিউশন আছে তাহলে কিন্তু অবশ্যই জানাতে পারো। আর এই তথ্যগুলো থেকে তোমরা কি ব্যাপারটা ক্লিয়ার হলো? আর যদি অন্য কোনো টপিক, কারণ আমি যে আজকে ইকোনমিটা নিয়ে পড়ালাম এরকম এই অর্থনীতির আরো অনেক প্রচুর প্রশ্ন আছে, সেটা আমি আরো একটা দিন নিয়ে তোমাদের সাথে এরকমই ডিটেলস কিছু ক্লাস করাবো এরকমই। সেখানে কিন্তু প্রচুর প্রশ্ন উত্তর থাকবে অর্থনীতি সম্পর্কেও, এবং তার সাথে আরো
অনেক কিছু ইনফরমেশন সেগুলোর সাথে ইনক্লুড করা হবে। আচ্ছা, এইবার বলে রাখি, তোমরা যারা যারা প্রত্যেকদিন এই যে লাইভ ক্লাসে ক্লার্কশিপের যে লাইভ ক্লাসটা তোমাদের করছো, এখানে গত কয়েকদিনে মোটামুটি 14 দিন মতো হয়েছে। তো এই 14 দিনের যে ক্লাসটা, সেই ক্লাসে কোনো রকম কোনো যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু ক্লাসটাকে শেয়ার করে দিও ভালো করে। এবং এই ক্লাসগুলো যদি তোমরা করো প্রথম থেকে ভালো করে যদি ফলো করো এবং প্রত্যেকটা দিন যদি সেখানে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা দেখবে তোমাদের সামনেই যে এক্সাম, মানে অর্থাৎ জুন মাসে প্রবাবিলিটি রেট ফেলা হয়েছে এই ক্লার্কশিপ এক্সামের জন্য, সেই সময় কিন্তু তোমরা অনেকটাই নিজেদের প্রিপেয়ার করে নিতে পারবে বা প্রস্তুতি করে নিতে পারবে, নিজেদেরকে ততটাই কিন্তু রেডি করে নিতে পারবে যার জন্য এবং এক্সামের জন্য। তো তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের সময় মতো ক্লাসে জয়েন হতে হবে। এবং তার থেকেও বড় কথা, প্রত্যেকটা দিন যদি এমার্জেন্সি কোনো কারণে ধরো তোমরা জয়েন হতে পারলে না, তাহলে কিন্তু অতি অবশ্যই রেকর্ডিংটা দেখে নিও। এবং তোমরা যারা যারা যদি স্টাডি মেটেরিয়াল হয়তো আরো নিতে চাও বা পেতে চাও, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমাদের দিয়ে দেওয়া হয়, আপলোড করে দেওয়া হয়। তো তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপগুলোতে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যেও যারা যারা এই যে আমি তোমাদের সাথে ভারতের অর্থনীতি সম্পর্কে প্রশ্নগুলো তুলে ধরলাম, এগুলো কেমন লাগলো আমাকে জানিও। আর যদি কোনো এর মধ্যে থেকে বোঝার অসুবিধা থাকে বা আরো কিছু বিষয় অর্থনীতি সম্পর্কে যদি আরো কিছু বিষয় তোমরা যদি জানতে চাও, সেগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো বললাম তোমাদের সাথে, দেখো সেই অর্থনীতিগুলোর বৈশিষ্ট্যগুলোও কিন্তু ভালো করে দেখতে হবে, কারণ প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন মাথাপিছু আয়, ধরো কৃষিভিত্তিক অর্থনীতি, তারপর আর কি বললাম, জনসংখ্যা বেশি আর অধিক ঘনত্ব বা আয়ের বৈষম্য, এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে, বা যেটা মূলধন গঠনের অভাব, বাজারের অসম্পূর্ণতা, এই বিষয়গুলো কিন্তু ভারতের একটা দুর্বল অর্থনীতিকে প্রকাশ করে। এবং যেটা সম্প্রতি যদি বলা যায়, একদম এখন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় এবং কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় ভারতের অর্থনীতি কিন্তু অনেকটাই তোমাদের আরো উন্নীত হয়েছে বলা যায়। এবং সেখান থেকে 2027-এর মধ্যে কিন্তু ভারতবর্ষ ধীরে ধীরে উন্নয়নশীল অবস্থাকে কাটিয়ে উঠে তৃতীয় বিশ্বের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতিতে পৌঁছবে বা নিজেকে উন্নীত করতে পারবে, সেরকমটাই আশা করা হচ্ছে। তো পূর্বে যে অবস্থা ছিল অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থা থেকে কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষ কাটিয়ে উঠছে, যেখানে আমাদের দেশ হিসেবে আমাদের গর্ব, যদি সেটা ভারতীয় মানে অর্থনৈতিক অন্যান্য উন্নত দেশের কাছে যদি আমাদের দেশ হিসেবে পৌঁছতে পারি, সেখানে আমরা দেশবাসী হয়ে কিন্তু সেটা একটা গর্বের বিষয় হয়ে উঠবে। এবং সেক্ষেত্রে আমরা ভারতবাসী হিসেবে আমাদেরও প্রচেষ্টা করতে হবে, যেটা বিভিন্নভাবে কিন্তু আমাদের সব দিক থেকে সরকারকে কিন্তু কি করতে হবে না, সহায়তা করা, যেখানে তারা এই যে জনসাধারণের উদ্দেশ্যে এই যে অর্থনৈতিক দেশের একটা অর্থনৈতিক উন্নয়নে তারা সহায়তা করতে সক্ষম হচ্ছে, বা ধীরে ধীরে তারাও প্রচেষ্টা করছে একটা দেশের যাতে নিজের দেশে যাতে উন্নতি হতে পারে। তো সেই বিষয়ে এই রকমই কিন্তু প্রচুর প্রশ্ন। আর ধরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তোমরা জানো কারেন্ট ইকোনমির ওপরে বিভিন্ন প্রশ্ন আসে, বা ইকোনমিক্যালি যে প্রবলেমসগুলো রয়েছে ক্লার্কশিপের তোমাদের সিলেবাসের টপিকেই রয়েছে, সেই রকম টপিক বেসড আরো প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো আগামী দিনে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়তে থাকো, ভালো করে দেখতে থাকো আমাদের ক্লাস। আজকে পর্যন্ত এইটুকুই রাখলাম, আগামী ক্লাসে কিন্তু আবার দেখা হবে। আর তোমাদের সকলকে আজকে ঈদের জন্য আবারও আমি অগ্রিম ঈদের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও এবং আনন্দে কাটাও, ভালোবেসে কাটাও, সবাইকে নিয়ে একসাথে কাটাও। আর সুস্থ থেকো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। তো অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে, ভালো থেকো।